আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহ ন্যায় আজকে আবারও চলে এসেছি আমরা মিরপুর প্রতিদিন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাই। প্রগতি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের গেস্ট হিসাবে আছেন মোহাম্মদ শাহিদুজ্জামান রিপন, প্রোপাইটার রিপন টেলিকম, আপনারা সবাই চিনেন। ব্যক্তিগতভাবে রিপন আমার খুব ক্লোজ বন্ধু। হ্যাঁ, ওর সাথে অনেকটা সময় আমার কেটেছে। তো ওর ভালো লাগা মন্দ লাগা সবকিছুই আমার জানা আছে, কিন্তু আমার মনে হলো যে দর্শকদেরও একটু জানানোর দরকার। সেজন্য আসলে তাকে গেস্ট হিসেবে নিয়ে আসা। শাহিদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কিভাবে আপনার ব্যবসায়িক এগুলো শুরু করলেন? পরিচয় দেবো নাকি? হ্যাঁ, দিতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুজ্জামান রিপন। মেহেরপুর বড় বাজারে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, রিপন টেলিকম নামে। তো এখানে আমার মানে দীর্ঘদিন এই জায়গাতে আমি ব্যবসা করছি, সুনামের সহিত ব্যবসা করছি। আমার একটা বড় বাজারে একটা সুনামও আছে। এক নামে রিপন রিপন টেলিকমকে সবাই চেনে। তার পিছনে কারণ হচ্ছে বিকাশ এবং বাংলা লিংকের কাস্টমার কেয়ার আছে আমার কাছে। তো দীর্ঘদিন এই যে এর আগে বাংলা লিঙ্ক সরি বিকাশের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার একটা প্রোগ্রাম চলছিল বাংলাদেশ সরকারের। তো বিকাশের অ্যাকাউন্ট খোলার জন্য টোটাল জেলা থেকে কয়েক হাজার মানুষ আমার এখানে আসছে। তো এই হিসাবে টোটাল জেলাতেও আমার একটা ভালো পরিচিতি আছে। আচ্ছা, কিভাবে ব্যবসায় আসলেন? ব্যবসা কিভাবে তো শুরু করলেন? ব্যবসার শুরুটা আমি বলবো, গত দীর্ঘদিন পড়াশোনা করতাম, পড়াশোনার সাথে সাথে আমি আপনার বাবাও তো আমার বাবা ব্যবসায়ী? জি। একটা মুদিখানার ব্যবসা করতো, জি। তখন আব্বাকে হেল্প করেছি পড়াশোনার সাথে সাথে। তখন মুদিখানার ব্যবসা করতে করতে আমার আব্বা মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ভোট করতে গেল এবং নির্বাচিত হয়েছিল। হুম, 7, 8, 9 নম্বর ওয়ার্ড। হুম, তখন ব্লক সিস্টেম ছিল, তখন এখন তো ওয়ার্ড ওয়ার্ড সিস্টেম। সিস্টেম। এখন তখন ওয়ার্ড সিস্টেম ছিল না, তখন হুম, ব্লক সিস্টেম ছিল। হুম, তো 7, 8, 9 নম্বর ওয়ার্ড মিলে আমার আব্বা হয়েছিল ফার্স্ট মেম্বার। ওকে। তো এবং পৌরসভার প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব উনি ছিল। তো যখন আব্বার তখন আপনার এরশাদের আমলে, তো এরশাদ যখন পতন হয়ে গেল এরশাদ সরকারের, তখন আব্বাদের যে পার্লামেন্ট ছিল, পরিষদকে বাংলাদেশ সরকার আহ বাজেয়াপ্ত করলো। তখন তো আব্বার চলে গেল। তো তখন আব্বার পরে আর ওই মুদিখানা ব্যবসার ফেরত যায়নি। হুম, পরে আব্বা সারের ব্যবসা শুরু করলো, এটা কালী মন্দিরের পাশেই, যেটাতে আমি এখন মোবাইলের ব্যবসা করি ওইখানে। আচ্ছা। সারের ব্যবসা শুরু করলো, তো ওইখানে সারের ব্যবসা আব্বা করতো। আমি আমার বড় ভাই দুইজনে আব্বাকে সাপোর্ট করতাম। হুম, তার সাথে সাথে পড়াশোনাও করতাম। তো এক সময় সারের ব্যবসাটাও আমার আব্বা ভালো মানুষ হওয়ার কারণে মার্কেটে প্রচুর বাকি, মানে যে আসতো তাকে না করতো না, বাকি দিতে আচ্ছা। দিতে 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 তার হুম, মোটামুটি ব্যবসা লাল বাতি জ্বলে গেল। হুম, তো এখন কি করবো, বাজার কিছু তো করে করতে হবে। হুম, তো বাধ্য হয়ে তখন আমাদের যে জমি জায়গাগুলো আছে সেই জমি জায়গাগুলো নিয়ে আমরা চাষাবাদ করা শুরু করলাম। তো চাষাবাদ করেও আল্লাহর রহমতে আমরা বেনিফিটেড হতে পারিনি, হুম, আমাদের ফেভার করেনি চাষাবাদ এক কথায়। হুম, তো চাষাবাদ করতেও যেও যতটুকু পুঁজি ছিল তাতেও শেষ। তো এক পর্যায়ে কি করব, তখন 2004 সালে আমার ব্যবসা শুরু। হুম, তার আগে ওই চাষাবাদই করতাম। তার সাথে আমি 2003 সালে সাংবাদিকতা লাইনে আচ্ছা, আসলাম। আচ্ছা, এবং তখন সাংবাদিকতা লাইনে যখন আসলাম, মাথাভাঙা চুয়াডাঙ্গার যে মাথাভাঙা পত্রিকা আছে, পত্রিকাতে সর্বপ্রথম শুরু করি। আর সাংবাদিকতা লাইনে আসছি আমাদের পৌর কলেজের যে ভাইস প্রিন্সিপাল, এখন বর্তমান প্রিন্সিপালের দায়িত্বে আছে, মহসিন আলী আঙ্গুর, হুম, তার হাত ধরে আমি সাংবাদিকতা লাইনে এসেছি। এবং উনি আমাকে সাংবাদিকতার যত রকম মানে সাপোর্ট দেওয়ার উনি দিয়েছে, এবং এখনো পর্যন্ত উনি আমাকে সেই সাপোর্ট দেয়। আচ্ছা, এবং তার সাথে সুমন ভাই আছে, সুমন ভাই আমাকে
মানে সাংবাদিকতায় যা কিছু শিখানো, তাকে আমাকে সাথে করে নিয়ে বেড়ানো, সবকিছু সে আমাকে করতো এবং করেছে। এখনো যদি বলি যে অমুক জায়গায় যাওয়া লাগবে, সে দৌড়বে। হুম, তো এইভাবে সাংবাদিকতা শুরু করি। এই সাংবাদিকতার সাথে সাথে তখন আমি একটা কিছু তো করতে হবে, যেহেতু তো না করলে তো হবে না। হুম, হুম, তখন একটা ব্যবসা শুরু করবো। কি ব্যবসা? তখন মোবাইল জগতের, মানে মোবাইলের একটা রমরমা ব্যবসা, যে কল রেটের ব্যবসা। হুম, হুম, 4 টাকা মিনিট। হুম, একটা সিটি সেল মোবাইল কিনলাম, অ্যান্টিনার আচ্ছা, টাঙি। হুম, দেখা যাচ্ছে 1 ঘন্টা নেটওয়ার্ক পাই, 3 ঘন্টা নেটওয়ার্ক পাই না, এরকম ভাবে ব্যবসাটা শুরু করি। 4 টাকা মিনিট বেশ ভালোই চলে। হুম, আচ্ছা, তো যখন নেটওয়ার্ক থাকে না, তখন তো কাস্টমার ঘুরে যায়, এটা নিয়ে হুম, একটা বিশাল হ্যারেজ। এক পর্যায়ে আমঝুপির এক ব্যক্তির মাধ্যমে পল্লী ফোন, গ্রামীণ ফোনের যে পল্লী ফোন হুম, সিম, সেই সিম আমি একটা ম্যানেজ করি। করার পর থেকে মোটামুটি ব্যবসাটা বেশ ভালোই চলছিল অনেকদিন। চলতে চলতে যখন ব্যবসা আস্তে আস্তে, এই ব্যবসাটা তো রমরমা ব্যবসা ছিল একসময়, 4 টাকা কল হ্যাঁ, রেট। হ্যাঁ, হ্যাঁ, হুম। তো সেটা অন্তত যখন ওই যে আস্তে আস্তে, এশিয়ানেট মোড়ে বা আপনাদের যে রোডটা আছে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ রোডটাতে তো হ্যাঁ রমরমা ব্যবসা হ্যাঁ, ছিল একসময়। তো যখন এটা বন্ধ হয়ে মানে আস্তে আস্তে ব্যবসাটা হুম, কমা শুরু হয়ে গেল, হুম, হুম, তখন মানুষের হাতে হাতে প্রায় মোবাইল আসা শুরু হয়ে গেছে। হুম, দিয়ে আবার ফ্লেক্সি লোড আসলো সেই সময়। তখন আচ্ছা, ফ্লেক্সি লোড নিলাম। এবার ফ্লেক্সি লোডেও মোটামুটি একটা ভালো রেসপন্স পাচ্ছি আমি। হুম, ফ্লেক্সি লোড প্রতিদিন 30,000 40,000 টাকা ফ্লেক্সি লোড দিই। তো এর মধ্যে ফ্লেক্সি লোড দিতে দিতে হঠাৎ করে আমার হলো যে সিম বিক্রি করতে হবে এবার। আচ্ছা, আচ্ছা, এবার আমি সিম বিক্রি করবো, তাহলে তো সিম বিক্রি হলে সরাসরি কম, তখন গ্রামীণ ফোনের সিম মানে মাথা খারাপ মানুষের। হুম, হুম, গ্রামীণ ফোনের সিম কিভাবে বেচবো? দিয়ে আমাদের মোবাইল স্টেশন কার্জন চাচা আমার, হুম, মানে বলবো এক কথায় ব্যবসায় গুরু, উনি আমাকে অনেক এই এই জগতে অনেক হেল্প করেছে সে। হুম, ওনাকে যে বললাম, চাচা এই ঘটনা, তো আমি এখন সিম কিভাবে বেচবো? বললো তাহলে তুই এক কাজ কর, কুষ্টায় চলে যা, কুষ্টায় লাভলি টাওয়ার ওদের অফিস আছে, ওখানে যাই যোগাযোগ কর। হুম, ওখানে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখা যায় যে কাজ হয়ে গেল। আচ্ছা, ওই প্রয়োজনে যেসব কাগজপত্র গুলো আছে সেগুলো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কাজ ওখানে রেজিস্ট্রেশনটা হয়ে গেল আমার। হুম, হুম, এই তখন থেকে গ্রামীণ ফোনের সিম বিক্রি করি। এবার আমি যখন সিম বিক্রি হাতে নিলাম, হুম, তখন ওরা আমাকে টার্গেট দিল যে আপনাকে এক সপ্তাহে 50টা সিম বিক্রি করতে হবে, আর না আচ্ছা, হলে আপনি রেজিস্ট্রেশন কিন্তু হবে না, পাবেন না। হুম, হুম, আমি বললাম যে ঠিক আছে, দেখি। নিয়ে আসলাম, এক সপ্তাহে আমি 100টা সিম বিক্রি করেছি। তো আচ্ছা, এবার ওদের তো মাথা খারাপ হুম, কোম্পানির। হুম, হুম, তারপরে থেকে মানে আর আমাকে টার্গেট দিত না। আচ্ছা, তো এইভাবে চলতে চলতে এখন আল্লাহর রহমতে তারপরে আমি গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারও আমি পাইছি। হুম, আমার কাছে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার ছিল দীর্ঘদিন। তো ওরা ওদের কাস্টমার কেয়ার যখন বড় করে ফেললো, যেহেতু স্থানীয় পর্যায়ে ছোট কাস্টমার গুলো রাখবে না, বড় কাস্টমার কেয়ার হুম, হুম, গ্রামীণ ফোন সেন্টার আর কি, হুম, হুম, যে আমার ওটা তুলে নিল। নেওয়ার পরে আহ, যখন তুলে নিল, তখন হুম, আমি হুম, তো কাস্টমার কেয়ার সম্বন্ধে তো আমার একটা আইডিয়া চলে এসেছে যে কাস্টমার কেয়ার একটা থাকলে হুম, অনেক কিছুই পাওয়া যায়। হুম, 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 এর মধ্যেই হঠাৎ করে বিকাশের হুম, একজন মানে প্রতিনিধি আমাকে এসে হুম, বললো, ভাই আপনি কি বিকাশের কাস্টমার কেয়ার নেবেন? হুম, হুম, আমি বললাম ভাই অবশ্যই নেবো, যদি আপনারা দেন। আমার এই ঘর আছে, এই সব দেখালাম। বললো যে ঠিক আছে, আপনার কাগজপত্র রেডি করেন, আপনাকে দেওয়া হবে। কাগজপত্র রেডি করলাম, করে কাগজপত্র দিয়ে দিলাম। দিয়ে 1 সপ্তাহ পরে অফিস থেকে লোকজন আসলে এসে বললো, ভাই আপনার সামনের সপ্তাহ থেকে আপনার কার্যক্রম শুরু হবে, আপনি কি করবেন? হুম, বললাম হুম, আমি তো আপনাকে ঘর দিয়ে দিয়েছি, আপনারা ডিড করবেন, কি করবেন সেটা করেন, করে হুম, কাজ হুম, হুম, শুরু করেন। হ্যাঁ, হ্যাঁ, দেখ 1 সপ্তাহ পরে কাজ শুরু হয়ে গেল। এর মধ্যে আবার হঠাৎ করে একদিন বাংলা লিঙ্ক বললো, বললাম ঠিক আছে, বাংলা লিঙ্কে যদি ঢোকেন অবশ্যই দেবো। বাংলা হুম, লিঙ্কেও হুম, ঢুকিয়ে দিলাম। হুম, তো এখন দুইটো কাস্টমার কেয়ার নিয়ে আমি আল্লাহর রহমতে হ্যাপি। এবং আচ্ছা, এই কাস্টমার কেয়ার দুইটো থেকেই প্রতিদিন আল্লাহর রহমতে একটা ভালো একটা বেনিফিটেড আমি হচ্ছি হুম, আর কি। হুম, যাক আলহামদুলিল্লাহ। আপনি ব্যবসা হিসেবে টেলিকম ব্যবসা কেমন আসলে? ব্যবসা হিসাব টেলিকম ব্যবসাটা খুবই ভালো। হুম, আমাদের এই যে আমি যে রোডে ব্যবসা করি, এই রোডে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমাদের দিকে যে দামি ফোনগুলো, যেমন অ্যান্ড্রয়েড ফোনগুলো আমাদের দিকে বিক্রি হয় না। হুম, হুম, আমাদের দিকে একটা বাটন ফোনগুলো বেশি বিক্রি হয়। বাটন ফোন প্রতিদিন আল্লাহর রহমতে ভালো বিক্রি হয়। সাথে সিম, হুম, তারপরে ব্যাটারি, চার্জার, মোবাইলের মানে মোবাইলের অ্যাক্সেসরিজ যেসব হুম, হুম, জিনিসপত্রগুলো পাওয়া যায়, সবগুলো আমাদের কাছে আছে এবং আমরা বিক্রি করি আর কি। হুম, এবং সেগুলো থেকে একটা ভালো মানে আচ্ছা, রেসপন্স পাই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে বিকাশ আসার পরে তো রিচার্জ অনেক ক্ষেত্রে কমে গেছে। হ্যাঁ, মোবাইল রিসার্চ রিচার্জ। এখন এখন আমি একসময় যেমন ফ্লেক্সি নিয়ে আমি অনেক গুরুত্ব দিতাম, তো এখন আমি হুম, ফ্লেক্সি নিয়ে আর ওইভাবে গুরুত্ব দিই না। এখন হুম, জাস্ট কাস্টমার আসে, কাস্টমার গুলো ফেরত যাবে, হুম, হুম, এই কারণে যে যেটুকু হয় সেই জন্য রাখা।
আচ্ছা আচ্ছা ফ্লেক্সিটা। বিকাশের ব্যবসাটা আর কেমন চলছে? বিকাশের ব্যবসা আল্লাহর রহমতে খুবই ভালো। হুম হুম ধরেন এমন একটা জিনিস, হুম হুম বিকাশটা এখন মানুষের মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো। হুম আপনি যদি একবেলা ভাত না খান তাহলে কিন্তু থাকতে পারবেন না। হুম হুম হুম, সেম বিকাশটাও তাই। বিকাশ যদি আপনি লেনদেন না করেন আপনি থাকতে পারবেন না। কারণ হ্যাঁ হ্যাঁ বিকাশটা হ্যাঁ কিরকম? হুম হুম আপনি বিকাশে ক্যাশ ইন ক্যাশ আউট করছেন, তারপরে মোবাইলে রিচার্জ করতে পারছেন, তারপরে আপনি বিদ্যুৎ বিল দিতে পারছেন, আদার্স একটা জিনিস কেনাকাটা করেছেন সেখানে আপনি পেমেন্ট দিতে পারছেন, হুম এভরিথিং মানে হুম বিকাশ থেকে আপনি সবকিছুই করতে পারছেন, হুম হুম হুম, যেটা এখনো পর্যন্ত অন্য কোম্পানি ওই অত দূর পর্যন্ত যেতে যেতে পারেনি, পারে যেটা নাই। বিকাশ মানুষের ডোর টু ডোর ঢুকে পড়েছে। হুম হুম তা অন্য কোম্পানি যেমন নগদ বলেন, রকেট বলেন, আদার্স যেগুলো আছে কেউ কিন্তু ওইভাবে ঢুকতে পারেনি। হুম 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 হুম। আচ্ছা, ব্যাংক থেকে তো বিকাশে নেওয়া যাচ্ছে, আবার বিকাশ থেকে ব্যাংকে নেওয়া যাচ্ছে, তাহলে হচ্ছে যে এটাতে ব্যবসা আপনার কমবে বলে বা না কমছে না, কেন? এগুলা যারা এই ব্যাংক থেকে যারা নেয় এগুলো এক শ্রেণীর একটা লোক আছে, তারা মানে যারা স্মার্ট আর কি এক কথায়। হুম হুম তো স্মার্ট এরা ঘর থেকে তো মানে তারা চায় ঘর থেকে সব সারবো। হুম 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 এই শ্রেণীর লোকটা কিন্তু খুবই কম, হুম হয়তো বা 10%, কিন্তু হুম, 90% মানুষ এখনো এখনো পর্যন্ত মানে এজেন্টের কাছে আসে। আচ্ছা আচ্ছা এজেন্টের কাছে আসলে সুবিধাটা কি, তাকে হুম 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 অনেক ক্ষেত্রে বিকাশে বিভিন্ন রকম মেসেজ আসে না, মেসেজ হুম হুম এসে প্রতারণার শিকার হয় অনেকেই। হুম তো হুম অন্তত আমাদের কাছে আসলে আমরা তাদেরকে প্রত্যেকটা কাস্টমারকে আমরা উদ্বুদ্ধ করি যে ভাই আপনারা অন্তত এইসব গুলোর দিকে কান দেবেন না, হুম বিকাশ হুম কখনোই আপনাকে ফোন দেবে না বা মেসেজ দেবে না, এগুলো হুম হচ্ছে হুম প্রতারক। হুম এই হুম প্রতারকের দিকে আপনারা তাকাবেন না। হুম হুম। এইগুলা আচ্ছা, যে উদ্বুদ্ধ যেহেতু করতে পারি। বিকাশ প্রতারণার কথা আসলো, তাহলে একটা কথা এসেই যায় যে আমি দেখেছি যে ঢাকা থেকে কেউ আমাকে দিলে বা কোনো বিশেষ কোনো এজেন্টের কাছ থেকে যখন আমাকে টাকা দেওয়া হয়, তখন দেখি যে কিছুক্ষণ পরে একটা ফোন আসে। তো এগুলো কি এজেন্ট গুলোই, বিকাশের এজেন্ট গুলো জড়িত থাকে না না, এরকম? এগুলা এগুলা বিকাশের এজেন্ট জড়িত থাকে না, এগুলা সাধারণত হয় কি, ওই ধরেন আপনি আমার কাছে লেনদেন করতে এসেছেন, হুম হুম আপনার পাশে একটা লোক দাঁড়ায় আছে, হুম আপনি নাম্বারটা বললেন, হুম, সাথে সাথেই দেখা যাচ্ছে সে ওই চক্রের লোক, আচ্ছা সে আচ্ছা কিন্তু সাথে সাথে নাম্বারটা নিয়ে নিছে এবং সে তো দেখলো আপনি কত টাকা পাঠাইলেন। হুম হুম হুম, এবার সে বাইরে যায় সাথে সাথে আপনাকে ফোন দিচ্ছে আচ্ছা দোকানদারের নাম করি। হুম হুম ঘটনাটা এইভাবেই ঘটে। এবং আচ্ছা দেখা যাচ্ছে অনেক সময় হয় কি, আপনি গিয়েছেন দোকানে, দোকানদার নাম্বারটা লিখলো, হুম লিখে হুম আপনার টাকাটা সেন্ড করে দিল, দোকানদার আর খাতাটা সরাইনি উঠাইলেন না, ওইখানেই হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ এবার পাশে যে আছে সে তো হুম বেশিরভাগ বিকাশের দোকানগুলাতে এই শ্রেণীর লোক কিন্তু ওঠা বসা করে। এখন একটা লোক হুম আমার দোকানে এসছে, আমি তো হুম আর তাকে তাড়ি দিতে পারবো না, সে না কাস্টমার হিসাবে এসছে। এখন তার মনের মধ্যে কি আছে সেটা তার আমি জানি না, আমার জানার কথাও না। হুম হুম তো এখন দেখা গেল যে ওই নাম্বারটা সে ওখান থেকে কালেকশন করলো, করে বাইরে যাই ফোন দিল। হুম, আচ্ছা সাধারণত এইভাবে ঘটে। এই কারণে হুম বিকাশ এখন যে কাজটা করেছে, হুম আপনার নাম্বার আপনি যখন সেন্ড করবেন তখন আর নাম্বার ওরা মাঝখানে 4টা নাম্বার বন্ধ করে দিয়েছে, যে মাঝখানে হুম, 4টি নাম্বার কেউ দেখতে পাবে না। আচ্ছা আচ্ছা, না এটা মানুষ এটা ভালো করেছে বিকাশের প্রতারণ সিকিউরিটি, থেকে, হ্যাঁ হ্যাঁ। বিকাশের সিকিউরিটি অনেকগুলোই তারা আপডেট মানে করেছে এবং বেশ যেমন ভালো। আরেকটা জিনিস আছে, যেমন হুম অনেক হুম সময় দেখা যায় একজন ফোন দিছে, হুম বললো যে এরকম আপনার বিকাশটা বন্ধ হয়ে গেছে, তা আপনার হুম এই হুম বিকাশটা আপডেট করার জন্য হুম আমাদের কিছু তথ্য লাগবে, তথ্যগুলো আপনারা দেন। হুম এবার আহ, তথ্যটা কি, যে আপনার সেটা দেখেন একটা ওটিপি যাবে, হুম হুম হুম, ওটিপিটা আমাকে আচ্ছা দেন। আচ্ছা আর ওটিপিটা দেওয়া মানেই হুম হুম আপনার সিস্টেম তার কাছে চলে গেল। ওকে এই জন্য আমরা সবসময় কাস্টমারকে বলি যে অন্তত কেউ ফোন দিয়ে আপনাকে বললো যে আপনার সেটা একটা মেসেজ গিয়েছে, একটা নাম্বার আছে, হুম হুম, ওটিপিটা তো সবাই বোঝে না, না তবে একটা মেসেজ গিয়েছে ওখানে একটা নাম্বার আছে, ওই নাম্বার একটু বলেন। হুম হুম ভুল করেও যেন এটা বলবেন না, আর এটা বলা মানে আপনার সিস্টেমটা তার কাছে চলে গেল, সেখান হুম হুম। থেকে আপনার টাকাটা আচ্ছা, এই যে হারিয়ে যাবে। ওটিপি যেটা নেয়, হ্যাঁ, প্রথমত আমার পিন কোড আছে, পিন কোডটা কিভাবে জানলো প্রতারক? দ্বিতীয়ত হচ্ছে যে ওটিপি নেওয়ার পরে টাকাটা কিভাবে ট্রান্সফার করলো? এটা কি আরেকটা পার্সোনালি ট্রান্সফার করে নিল হ্যাঁ এরকম, হ্যাঁ, নাকি ব্যাংকে থেকে ট্রান্সফার না করে নিল? এখন এটা হয় কি, ধরেন আপনার মোবাইল থেকে আপনার ওটিপিটা নিল, নেওয়ার পরে সিস্টেমটা যখন ওর কাছে চলে গেল ওর কাছে, হুম তখন ওরা কিন্তু আপনার তার আগে কিন্তু আপনার আইডিটাও হ্যাক করেছে। ওকে এবার আইডির নাম্বারটা সে পেয়ে গেল, আইডি নাম্বারটা যখন পেয়ে গেল তখন ও পিন নাম্বার কিন্তু সে একা রিসেট রিসেট, করতে পারল। আচ্ছা আচ্ছা, মানে রিসেটের জন্যই সে ইয়ে দিছে হ্যাঁ তাই তো, হ্যাঁ রিকোয়েস্ট পাঠাইছে। হ্যাঁ। আচ্ছা এবার আচ্ছা পিনটা রিসেট হয়ে গেল, পিনটা রিসেট মানে তো এবার সব সিস্টেম আপনি যে টাকায় তার কাছে নেবেন হুম হুম তার কাছে চলে যাবে, সে ক্যাশ আউটও করতে পারে, সেন্ড হুম মানিও করতে পারে। হুম হুম হুম, সাধারণত ওরা ক্যাশ আউটে যায় না, সাধারণত সেন্ড মানিতেই বিভিন্ন নাম্বারে তারা টাকাগুলো সেন্ড মানি করে টাকাগুলো নেয়। করে নেয়। আচ্ছা, কোনো কারণে যদি এটা সচেতনামূলক, কোনো কারণে মনে করেন যে আমার অ্যাকাউন্ট থেকেই আমি এইভাবে ভুল করে ফেললাম, তাহলে আমার করণীয় কি?
এখন বিষয় হচ্ছে যে আপনার যদি অ্যাকাউন্টে ভুল হয় টাকা, এটা কিছুই করার নাই। না না, সাপোজ মানে আপনার এই অনুষ্ঠান বা আপনার মুখের কথা শোনার আগ পর্যন্ত আমি জানতাম না যে পিনকোড দিতে হয় না। আমি কোনো কারণে আমি ভুলে পিনকোড দিয়ে ফেলেছি তাদেরকে, তারা আমার অ্যাকাউন্টে হ্যাক করে নিছে অলরেডি। এক্ষেত্রে আমার করণীয় কি? আচ্ছা, এখন দেখা গেল যে আপনার যখন হ্যাক ইয়ে হয়ে গেছে, ওটিপি ইয়ে হয়ে গেছে, হুম হুম আপনার টাকা কিন্তু হারিয়ে গেছে, ওই টাকা কিন্তু আর আপনি পাইলেন না। হুম হুম এখন অনেক সময়তে হয় কি, থানার মাধ্যমে ওই টাকাগুলো উদ্ধার হয়, অনেক সময় হয়, অনেক সময় হয় না। হুম সেটা হুম, একটা লেনদেন, একটা প্রসেস, আচ্ছা হতেও পারে নাও পারে। আচ্ছা। তার জন্য থানায় জিডি করতে হয়, জিডি করে হুম নিকটস্থ যে কোনো কাস্টমার কেয়ারে এটা একটা অভিযোগ দিতে হয়। হুম হুম, অভিযোগ দেওয়ার পরে এবার সেই অভিযোগ অনুযায়ী ওরা তখন কাজ শুরু করে। আচ্ছা সেটা আচ্ছা ওরা প্রশাসনকে দেয়, প্রশাসন যখন কাজ শুরু করে, এটা লেনদেন একটা প্রসেস, হয়তো হয়ও আবার হয়ও না। আচ্ছা তো আচ্ছা। এখন যখন এটা হ্যাক হয়, হুম এখন হুম ওইটা থেকে ফেরত আসার উপায় হচ্ছে আপনাকে ওই যে পিনটা আপনার ছিল ওইটাকে আপনাকে নতুন করে আপনি নিজে পারেন, বা কাস্টমার কেয়ারে এসে পিনটা রিসেট করে নিলে হুম হুম হুম, তাহলে আর ওই সিস্টেমটা ওর কাছে আর থাকলো না, তখন আবার নতুন করে আচ্ছা আপনি আবার পিন পিন পেয়ে গেলেন। আচ্ছা। ওই পিনটা দিলে তখন ওই ওই হুম হুম আগের এটা হুম হুম, হয়ে গেল। আচ্ছা। আর কি কি সিকিউরিটির জন্য আপনারা সচেতন করেন আপনার গ্রাহককে? এই যে এইগুলা গেল। হুম হুম তারপরে যেমন ধরেন ভুল, হুম অনেক সময় ভুলে ভুলে টাকা যায় না। হুম আমরা হুম এগুলা বলি যে আপনারা অন্তত নাম্বার দেখে নেন, দেখে ভালো করে বুঝে নেন, কোন হুম তাড়াহুড়ো করে টাকা পাঠায়েন না, কারণ একটা হুম হুম নাম্বার ভুল গেলে টাকাটা কিন্তু আপনার ব্যাক আসবে না। ওই ব্যক্তি যদি ভালো হয়, যার হুম কাছে হুম যাবে সেই ব্যক্তি যদি ভালো হয়, তাহলে টাকাটা আপনি ফেরত আসবে, না হলে কিন্তু হুম নাও আসতে পারে। হুম যেমন একটা ফ্লেক্সি, 100 টাকার একটা ফ্লেক্সি মানুষের কাছে যায়, ভুল করে অনেক সময় যায়। হুম হুম, 100 টাকার জন্য কিন্তু অনেক মানুষ মোবাইল বন্ধ করে থুই দেয়। হ্যাঁ হ্যাঁ, রাখে, তাহলে রাখে। এখন একটা বিকাশ নিম্ন যদি 500 টাকা হয়, হুম 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 500 টাকা তো হয় এমনি নিম্ন, হুম তাইলে সেই ব্যক্তি 100 টাকা নিয়ে মোবাইল বন্ধ করে রাখছে, 500 টাকা নিয়ে কেন মোবাইল বন্ধ রাখবে না? তো এরকম একটা ব্যাপার। এই কারণে আমরা হুম সবাইকে বলি অন্তত নিজের নাম্বারটা ভালো করে বলেন এবং দেখে নেন, নিয়ে হুম হুম তারপরে হুম, টাকা আমরা সেন্ড করি। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে আমি ব্যাংক থেকে যখন সেন্ড করি বিকাশে বা ব্যাংক থেকে বিকাশে নিই যখন, তখন কিন্তু আমি দেখতে পাই যে বিকাশের আমার ইউজার গ্রাহকের নামটা আমি দেখতে পাই যে আমি কার কাছে যাচ্ছে বা কার কাছে ইয়ে হচ্ছে। তো সেক্ষেত্রে সেন্ড মানিতে যদি বিকাশে ওই নামের জিনিসটা যদি ইনক্লুড করতো তাহলে তো বোধহয় না, এটা এগুলা তো কমতো। অবশ্যই ভালো হতো, কারণ হুম যেমন ধরেন আপনার ইয়ে রকেট, ডাচ বাংলা হুম হুম ব্যাংকের রকেট, হুম, রকেটের এদের একটা সিস্টেম আছে, আপনার 12টা নাম্বার, মানে একটা সিকিউরিটি জি একটা নাম্বার জি, আছে। একটা একটা নাম্বার আছে তো এক্সট্রা। এই সিকিউরিটি নাম্বারের কারণে আপনার নাম্বার কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, হুম বা হুম, আপনাকে কেউ হ্যাকও করতে পারবে না। না না। তো এইটা বিকাশের এই ব্যাপারটা, এখন বিকাশ বাংলাদেশ ব্যাংকের রুলস এর মধ্যে কি আছে এখন বাংলাদেশ ব্যাংক জানে আর তারা জানে। হুম হুম এটার ব্যাপারে আমরা অনেক মানে আমরা বিভিন্ন সেমিনারে গিয়েছি বিকাশের। হুম, তো এই কথাটা আমরা তুলে ধরেছি, আচ্ছা কিন্তু তারা আচ্ছা। এটা নিয়ে কোনো রেসপন্স করেনি। হুম হুম, এই হচ্ছে এখন পরবর্তীতে তারা করবে কি না করবে, এখন সেটা তারা তারা জানে। আচ্ছা আচ্ছা। আমি এই যে আপনি যে ইয়ে যদি হ্যাক হয়ে যায়, হ্যাক হয়ে যাওয়ার পরবর্তীকালীনে যেটা আপনি বললেন, আমি দর্শকদের জন্য একটু সহজ করে দিই। সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে জিডি করতে হবে, থানায় গিয়ে জিডি করতে হবে। আর রিপন টেলিকমের সাথেই ওদের বিকাশের কাস্টমার কেয়ার আছে, ওই জিডি কপিটা নিয়ে এসে কাস্টমার কেয়ারে তাদেরকে বলবেন, তারা ওরা ওইটা একটা অভিযোগ হ্যাঁ একটা রাখবে অভিযোগ রাখবে এবং এবং সেই সংশ্লিষ্ট মোতাবেক, থানাতে হ্যাঁ এটা যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এটা সেই মোতাবেক ওনারা অ্যাকশনে যাবে বা অ্যাকশনে তারপরে ওটা পাওয়া যাবে কি যাবে না ওটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু প্রসেসটা এইটা। আচ্ছা, আপনার বিকাশ কাস্টমার কেয়ার কেমন চলছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। হুম কারণ বিকাশ কাস্টমার কেয়ার আমি যখন পাইছি আমার তার 1 বছর পরে, এক হুম বছর পরে বাংলাদেশ সরকারের ওই যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী হুম হুম যে ভাতা, এই ভাতাটা চালু হয় বিকাশের মাধ্যমে। হুম হুম তো আমি এমনও দিন গেছে, হুম ধরেন ভোরবেলায় মানুষ ফজরের নামাজ পড়ে চলে এসছে, হুম এই যে আমি সকালবেলায় যে যে দোকান খুলবো সেরকম পরিস্থিতি নাই। হুম, আচ্ছা, মানে দোকানটা শাটারটা খুলবো, মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হুম রাত 8টা বেজে যাচ্ছে, তা আমি কাজ শেষ করতে পারছি না। এর আশেপাশের মানুষ, মানে আমার যে আমার আমার তো প্রেশার আছেই, এবং হুম হুম হুম, আশেপাশে মানুষ যে প্রেশারটা নিছে এবং আশেপাশের মানুষ আমাকে যে সাপোর্টটা দিয়েছে, তাদের জন্য আমি আমি এই ব্যাপারটা তাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যে এটা গ্রামের একটা মানুষ, ধরেন একটা গ্রামের মানুষ একটা এসছে, তাদের কিন্তু কিছু বোঝে না, একটা শহরে এসছে, শহরের কালচার সম্বন্ধে, শহরের চলাচল সম্বন্ধে তাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। হুম, এবারে এই যে ধরেন যেখানে সেখানে বসে পড়ছি, যেখানে সেখানে চলাফেরা করছি, রাস্তা
একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সেরকম সচেতনতা তাদের নাই। হুম, হুম, তো সব মিলে ধরেন এটা প্রায় 2 মাস ধরে আমি 2 মাস বলে ভুল হবে, প্রায় 5 মাস, 5 মাস ধরে আমি এই ধরনের এই ঝামেলাটাকে নিয়েছি। আচ্ছা। নিয়ে ধরেন টোটাল মেহেরপুর জেলা হুম, হুম, আমি একা কাজ করেছি। পরে গাংনী আর একটা কাস্টমার কেয়ার হয়েছে, হুম, হুম, কিন্তু আমি যখন কাজ শুরু করেছি তখন গাংনীতে ছিল না, আচ্ছা। গাংনীতে তার কিছুদিন পরে হয়েছে। হুম, 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 তো এই এই চাপও আমি মানে নিয়েছি আর কি। আচ্ছা, আচ্ছা। তো এই হুম, হুম, চাপ হুম, নিয়ে আমি হুম, মানে আমি অভিজ্ঞ যে অনেক এছাড়া আরো বড় কিছু চাপ আসলে আমার মানে আরে সমস্যা আরে নেই, সমস্যা নেই। আমি আচ্ছা, ঠেকাইতে পারবো। আচ্ছা। বাংলা লিংকের কাস্টমার কেয়ারও আছে আপনার কাছে? বাংলালিংক কাস্টমার কেমন কেয়ার, চলছে এটা? বাংলালিংক কাস্টমার কেয়ার আলহামদুলিল্লাহ প্রতিদিন সিম রিপ্লেস, সিম বিক্রি, আদার্স কাস্টমারের যেসব চাহিদাগুলো সেগুলো আমরা কম বেশি দিতে পারি। কিছু কিছু সার্ভিস আছে সেগুলো আমরা দিতে পারি না। আমাদের মেহেরপুরের কাস্টমার কেয়ার যেটা বাংলা লিংকের, হুম, হুম, এটা একটা ছোট কাস্টমার কেয়ার। তো কিছু সার্ভিস আছে এগুলো আমরা দিতে পারি না, সেগুলো আপনার আচ্ছা, কুষ্টিয়াতে যাওয়া লাগে। আচ্ছা, আর আদার্স যেসব ছোটখাটো যেসব সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, আমাদের বাংলা লিংকের একটা প্রতিনিধি আছে, সেই সব করে। হুম, আমার বিকাশেরও একটা প্রতিনিধি আছে, সেই হুম, সব করে। আমি কিছু করি না, বাংলা কোম্পানির সরাসরি প্রতিনিধি আছে, তারাই কাজ করে। তারাই কাজ করে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার তো পাশাপাশি মধুর ব্যবসা আছে বা হুম। আপনি অর্গানিক প্রোডাক্টের বিজনেস করেন। মধুর সাথে কি, কি আছে? আর আচ্ছা, মধুর ব্যবসাটা কেমন মধু চলছে? মধু আমি মধু বিক্রি করি অনেক আগে থেকে, হুম, তাও 8-10 বছর। তো আচ্ছা, মধুর একটা ভালো রেজাল্ট, প্রতি শীতের সিজনে আমার মধুটা বেশি বিক্রি হয়, এবং হুম, আমার কিছু কাস্টমার আছে হুম, হুম, তারা প্রতি সিজনে ভালো মধু নেয়। আচ্ছা, সেই মধুটা মানে খুবই ভালো মধু। হুম, হুম, আর এই মধুর সাথে আমাদের আরেকটা বিজনেস আছে, হুম, সেটা হচ্ছে আপনার অর্গানিক মেহেন্দি। আচ্ছা, এটা আমার ওয়াইফ করে, ওটা আমি করি হুম, না, এটা হুম, অনলাইনে আমার ওয়াইফ করে। হুম, হুম, হুম। তো এটা কি বাসায় গিয়ে মেহেদি না লাগাই না দিয়ে না আসে না, আপনি এরকম? মেহেন্দি অর্ডার দিলে দেখা যাচ্ছে যে আমার হুম, বাসা হুম, থেকেও নিয়ে আসতে পারবেন, বা হুম, যদি হুম, কেউ অর্ডার দেয় আমাদের হুম, হোম হোম ডেলিভারি সিস্টেমও আছে। হোম আচ্ছা, ডেলিভারি যে খরচটা, সেই খরচটা দিয়ে দিলে, আমরা যেহেতু শহরের মধ্যে হলে আমরা হোম ডেলিভারি টাকা নিই না, হুম, হুম, আর শহরের বাইরে গেলে হুম, তখন আমরা হোম হোম ডেলিভারির একটু খরচ নিই, যেটা কুরিয়ারে যে আচ্ছা, খরচটা হয় সেটা নিই। আর আচ্ছা, শহরের মধ্যে 1 টাকাও নিই না। আচ্ছা। এটা হচ্ছে যে আপনারা ওই যে মেহেদি যে ইয়েটা এইটা বানান। আপনারা হুম অর্গানিক হুম ভাবে হুম এটা বানান হুম। এবং এটা ওটা প্যাকেটজাত বানায় করে। আমার ভাবি। আচ্ছা, আমার আচ্ছা, ভাবি ঢাকাতে একটা ভালো মানে বিজনেস করে, এবং এই বিজনেসটা তার এখন ভালো প্রফিটেবল ব্যবসা। আচ্ছা, তো ওই সাথে সাথে আমাদের আহ, মেহেরপুরে আমার ওয়াইফকে দিয়ে হুম, দিয়ে করাই, আর হুম, গাংনীতে করাই আমার ছোট বোনকে দিয়ে। আচ্ছা, তো ওরা আচ্ছা, দুইজন ওই ব্যবসাটা ওইভাবে করে। হুম, 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 গাংনীতে আমার বোনের কাছে পাওয়া যায়, যেটা হুম, আপনার গাংনীতে ওই মহিলা কলেজ, যেটা পৌরসভা রোড আর কি, আচ্ছা, আপনার ওই যে ইয়ের পাশে, সন্ধানী স্কুলের পাশেই হুম, লাভেলো আইসক্রিম পয়েন্ট, আচ্ছা, ওই নাভিলা নাহিয়ান এন্টারপ্রাইজ দোকানটার নাম। হুম, ওইখান থেকে বিক্রি করে। আর আচ্ছা, আমরা ধরেন বাড়ি থেকে বিক্রি করি, কেউ বিক্রি যদি, করেন, হ্যাঁ, আমাদের বেশিরভাগ ওটা মোবাইলেই কন্টাক্ট হয়, হুম, হুম, অনলাইনের মাধ্যমে হুম, তাদেরকে যেভাবে অর্ডার দেয় তখন আমরা সেভাবে দিয়ে আসি। হুম, হুম। আচ্ছা, আপনার তো একটা এনজিও আছে। হ্যাঁ, আমার একটা এনজিও আছে। এনজিওর কার্যক্রম কেমন চলছে এনজিওর এটা? আমি নির্বাহী পরিচালক। হুম, হুম, তো এনজিওর কার্যক্রম মোটামুটি, আমাদের ওইভাবে কার্যক্রম নাই, আচ্ছা, যতটুকু অফিসিয়াল অফিসিয়াল সিস্টেম গুলা মেনটেন করার জন্য যতটুকু করার দরকার ততটুকু হুম, আমরা করি, অফিস মেনটেন করি। আচ্ছা। আর সেক্ষেত্রে হচ্ছে যে তারপরে মাঝে কিছু তো আপনারা কিছু মানুষের, ট্রেনিং নিয়ে এসেছিলেন। হ্যাঁ কিছু মানুষের জন্য আপনারা করার হ্যাঁ, চেষ্টা কিছু করছিলেন। মানুষের ওই যে কিছু প্রতিবন্ধী, হুম, হুম, তারপরে এমনি মানুষের সাহায্য সহযোগিতা, যেমন প্রতিবন্ধী আছে, তারপরে শীতকালে কিছু কম্বল বিতরণের ব্যাপার আছে, হুম, কিছু গাছপালা লাগানোর ব্যাপার আছে, এগুলো আমরা টুকটাক নিজ অর্থায়নেই করি। এখানে আচ্ছা, আমাদের তো আর কোনো ইনকাম নাই, ওই যতটুকু নিজের ইনকামে হুম, হুম, থেকে মানে মানুষকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় সেভাবে আচ্ছা, করার চেষ্টা করি এনজিওর হুম, হুম, মাধ্যমে। হুম, 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 আচ্ছা। আহ প্রশ্ন একটু কঠিন, পরবর্তী প্রশ্ন কিন্তু এখানে হচ্ছে যে আপনি জানেন যে মেহেরপুর জেলাতে মানে জুয়া নিয়ে খুব ইয়ে চলছে, ঝামেলা চলে বা অনেক জুয়ার ট্রানজেকশন হয়। তো এই জুয়ার এজেন্টরা যে বিকাশ এজেন্ট নেয় বা বিকাশ এজেন্টের ওগুলো কোথা থেকে পায়, কিভাবে হয়, ওই সিম গুলো কিভাবে আসে, তারপরে হচ্ছে যে সিম রিপ্লে মানে এই বিষয়গুলো কিভাবে সংগঠিত হয়? উম, এইটা তো অনেক ব্যাপার, মানে অভ্যন্তরীণ ব্যাপার, মানে আচ্ছা, এটা আমি
মানে আমার জ্ঞানে যতটুকু, মানে আমি ওইভাবে হুম, হুম, অতটুকু আমি এটা জানিনি, কারণ আমি কোনো এটার সাথে জড়িতও না। হুম, 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 আর মূলত আমরা যেভাবে বিকাশে ট্রানজাকশন করি, হুম, হুম, বড় লেনদেন হলে আমরা সন্দেহ করি, মানে আচ্ছা, সন্দেহ আচ্ছা, থাকে যে বড়, বিশেষ করে বড় লেনদেন, যেমন ইয়াং জেনারেশন। হুম, 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 আর এখন তো বর্তমানে এই যে জুয়ার, অনলাইন জুয়ার যে ব্যাপারটা, এটা ইয়াং জেনারেশনই এর সাথে জড়িত, তাছাড়া কিন্তু কোনো শ্রেণীর মানুষ জড়িত না। তো হুম, যখন ইয়াং জেনারেশনের কেউ যদি আমাদের কাছে টাকা তুলতে আসে, হুম, ক্যাশ আউট ছাড়া আমরা টাকা নিই না। আচ্ছা, আচ্ছা, মানে ক্যাশ সেন্ড আউট, মানি করে আপনার না না ব্যক্তিগত না, অ্যাকাউন্টে নেন কারণ না। আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে ওই টাকাটা যে ভালো না খারাপ এটা তো আমি জানি না। হুম, হুম, সেহেতু আমি ওইটা, অন্তত আমি করি না। এখন কে হুম, কি আচ্ছা, করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, হুম, হুম, কিন্তু আমি ওইটা করি না। এবং আমার কথা হচ্ছে যে তুমি যাই না টাকা নাও, কোনো সমস্যা নেই, কিন্তু এই হুম, যে ক্যাশ আউট করতে হবে। হুম, ক্যাশ আউট হইলে হবে, না হলে হবে না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর অনেকেই শুনি যে এই যে এজেন্ট সিম ভাড়া দেয়, ইয়ে করে, হুম, 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 জি, এগুলা হয় কি, বিভিন্ন নিজের নামে অনেকে সিম আছে, হুম, নিজের হুম, নামে, হুম, নিজের নামে সিম নিল, নিজের নামে একটা ভুয়া ট্রেড লাইসেন্স তৈরি করলো। হুম, হুম, এটা তো অনলাইন থেকে, অনেক কম্পিউটার থেকে অনেক কিছুই সম্ভব হুম, করে। এবং এর সাথে আমার মনে হয় বিকাশের কোনো লোক যারা জড়িত থাকতেও পারে, অনেকগুলো হ্যাঁ, নিউজে তারা এসেছে যে হ্যাঁ, কেউ না জড়িত যদি না থাকে, হুম, তাহলে তো এগুলা কোনোদিনই সম্ভব না। হুম, হুম, যেমন একটা, এই যে বিকাশের যে প্রতারণার ব্যাপারটা আসে, হুম, বিকাশের কেউ না কেউ জড়িত যদি না থাকে, তাহলে আমার বায়োডাটা বিকাশকে আদার্স লোক কিভাবে পাইলো? আমি তো দিলাম বিকাশকে, আমার বায়োডাটাটা দিলাম আমি বিকাশকে, হুম, তাহলে বিকাশের বায়োডাটাটা একটা পাবলিক কিভাবে জানলো? হুম, তাহলে এর সাথে নিশ্চয়ই বিকাশের কেউ না কেউ জড়িত আছে। হুম, হুম, এবং হুম, সেম এইটাও তাই। আচ্ছা, এখন একটা এজেন্ট নিতে গেলে, যে আমরা যখন একটা এজেন্ট নিতে যাই, আমাদের একটা দোকান দেখাতে হয়, একটা ট্রেড লাইসেন্স দেখাতে হয়, হুম, হুম, ভোটার আইডি কার্ড দিতে হয়, তারপর ছবি দিতে হয়, এখন ইনকাম ট্যাক্সেরও কাগজ লাগে। হুম, হুম, তাহলে এত কিছু লাগার পরেও যার দোকান নাই, যার ট্রেড লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্সটা নাই, সে ভুয়া তৈরি করলো, যার হুম, দোকান নাই, হুম, তাহলে সে কিভাবে ইয়েটা পায়? এখানে কিছু না কিছু জড়িত তো অবশ্যই আছে, এটা আমার আচ্ছা, কাছে মনে হয় আর কি। হুম, 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 হুম। আচ্ছা, একটা সময় এখন থেকে 5-7 বছর আগে বা 10 বছর আগে কিন্তু বেনামে অনেক সিম কেনা যেত। এখন তো এগুলো অনেক না, ইয়ে এখন আর হয়ে গেছে। এখন আর ওই বেনামে সিম কেনার কোনো এ নাই। আচ্ছা, আচ্ছা, এক সময় যেমন ছিল, ধরেন যখন 2016 সালের আগে, তখন তার ওই হুম, আইডি কার্ডের ব্যাপার আছে, আইডি কার্ড লাগতো, হুম, কিন্তু হুম, ধরেন হুম, 1 লাখ এক আইডি কার্ডে 10টা সিমও কিনা যেত। হ্যাঁ, 2016 সালে যখন সব বায়োমেট্রিক হয়ে গেল, বায়োমেট্রিক হওয়ার পরে তখন একটা সিস্টেম ছিল যে, ধরেন আপনি আমার কাছে একটা সিম কিনতে এসেছেন, আমি আপনাকে সিম বিক্রি করলাম, তার সাথে সাথে আর একটা সিম আমি অ্যাক্টিভ করে নিলাম, হুম, 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 মানে একই এনআইডি একই কার্ড দিয়ে। একই এনআইডি কার্ড দিয়ে। আচ্ছা, এরকম ঘটনা ছিল। হুম, হুম, যখন এটা বাংলাদেশ বিটিআরসি দেখলো যে এরকম ঘটনা ঘটেছে, এবং এরকম ঘটনা তো অনেকজন ধরাও পড়েছে, কারণ হুম, একটা নিরীহ মানুষ, হুম, যেমন আমাদের মেহেরপুরে একটা, রায়পুরের একটা ঘটনা, একটা নিরীহ মানুষ, সে একবারে বিছানা থেকে উঠতে পারে না, আচ্ছা, তার নামে একটা সিম, সেই সিম থেকে চাঁদাবাজি করা হয়েছে। আচ্ছা, হুম, এবার পরবর্তী পুলিশ যখন সেখানে গিয়েছে, যে দেখা যায় ওই লোকটার উঠারই মতন ক্ষমতা নাই, তাহলে সেই লোকটা চাঁদাবাজি কিভাবে করলো? হুম, হুম, পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে ওইভাবে সে কোনো সময় ওই সিম তার নাতির জন্য কিনতে যাক, বা কিনতে যায়, ওইরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, যাক, সেটা পরে ওরা ওইভাবে মিউচুয়াল করেছে। হুম, হুম, তো এরকম ঘটনা ছিল। তো পরবর্তীতে যখন এরকম বিভিন্ন জায়গায় বা দেশে এরকম মানুষ, আহ, হুম, 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 পুলিশ রিপোর্ট হচ্ছে, তখন বিটিআরসি করলো কি, আপনি একদিনে 2টা সিম নিতে পারবেন, একই এনআইডি দিয়ে 2টো নিতে পারবেন, কিন্তু 3 ঘন্টার পরে ছাড়া নিতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, যখন 3 ঘন্টা পরে নিতে পারবেন, তখন আর আপনার একটাই এক ফিঙ্গার দিয়ে আপনি 2টো সিম আর আপনি অ্যাক্টিভ করতে পারবেন না সাথে সাথে। আপনি আচ্ছা, এখন একটা সিম কিনতে গিয়েছেন, তাহলে আপনার একটা অ্যাক্টিভ হবে, 2টো তার অ্যাক্টিভ হবে না। হুম, 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 আর 2টো করতে হলে আবার আপনাকে 3 ঘন্টা পরে যেতে হবে। তো এই জন্য একটা সিকিউরিটি এসছে। আচ্ছা, কারণ এই পথ থেকে আর ওই, যদি আগেকার যেসব ইয়েগুলো আছে, হুম, হুম, সেগুলা হয়তো বা এতদিন বন্ধ হয়ে গেছে, কারণ একটা সিম হুম, দীর্ঘদিন বন্ধ থাকার পরে সেগুলো আবার রিসাইকেল হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, রিসাইকেল হয়ে গেলে তখন আবার নতুন করে মালিক হয়। হুম, সে তো হুম, ওই ওই সিস্টেমটার এখন হয়তো বা নাই। আচ্ছা, আবার কিছু আহ, কিছু আছে তো, ধরেন অসাধু হুম, দোকানদার হুম, তো থাকেই, হুম, হুম, সেগুলা, আপনি একটা সিম নিতে গেছেন, এবার আপনাকে বললো, সব ফিঙ্গার টিঙ্গার নিল, হুম, হুম, নেওয়ার পরে বললো যে ভাই আপনার সিমটা অ্যাক্টিভ হলো না, অথচ অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আপনাকে বললে অ্যাক্টিভ হলো না। ওই সিমটা দেখা যাচ্ছে আপনি কিনতেন 200 টাকায়, ওই সিমটা
ওই পার্টির কাছে বিক্রি করবি 500 টাকায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এরকম এরকম হুম কিছু আছে, যেটা কিছু অসাধু আছে, যেটা হয়তো আমাদের মেহেরপুরে এরকম নাই, কারণ মেহেরপুর একটা হলো মফস্বল শহর। হুম। এগুলা মেহেরপুরে এগুলা হয় না, এগুলা আচ্ছা, যেগুলো আপনার আপনারা তো ফেস ক্রাইম ভেরিফিকেশন যেসব করেন এরিয়া না। গুলা হ্যাঁ হ্যাঁ। সেসব এরিয়াতে না হওয়া না, সম্ভব। আপনারা তো ফেস ভেরিফিকেশন করেন না, তাহলে তো হচ্ছে সাপোজ আমার ফিঙ্গারটা তো আপনিও দিতে পারবেন। না না না, ফিঙ্গার আপনার ফিঙ্গার আমার ফিঙ্গারে মিলবে না তো। আচ্ছা। আপনি যখন এনআইডি নাম্বার দেবো, হুম আপনার হুম। এনআইডি এর সাথে আপনার ফিঙ্গারই মিলতে হবে। আপনার এনআইডি আর আচ্ছা, আমার ফিঙ্গার মিলবে না, মিলবে না। এটা কোনোদিনই এটা মিলবে না। মানে সাপোজ আমার এনআইডি কার্ড দিয়ে আপনার ফিঙ্গার দিয়ে টাকা সিম ওঠানো না যাবে না। না না না, এটা কোনোদিনই সম্ভব না। আচ্ছা আচ্ছা। মানে এই সিকিউরিটি আছেই, কারণ হুম হুম বা আল্লাহ এমন একটা জিনিস সৃষ্টি করেছে এই ফিঙ্গারের, হুম। আপনার ফিঙ্গারের সাথে আমার ফিঙ্গারের কোনো মিলবে না। মিলবে না। আচ্ছা। সেক্ষেত্রে বিকাশের ব্যাপারে এরকম সিকিউরিটি আছে কিনা? বিকাশের ব্যাপারে এরকম কোনো সিকিউরিটি নাই, হুম কিন্তু হুম বিকাশ সিকিউরিটি হচ্ছে এখন ওরা তো সব ইউকেআইসি চলে গেছে। হুম আপনার হুম। এখন চোখের যে আইরিশ এটা, নিচ্ছে, আইরিশ নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা এইটা আচ্ছা। ছাড়া আপনি এখন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আগে যেটা হতো, হুম তখন তো আপনার এই কেওয়াইসি ছিল, শুধু ভাত লিখে হয়ে যেত। হুম হুম কিন্তু হুম। এখন ইকেওয়াইসি সিস্টেম চলে আসার পরে আপনার চোখের ইয়ে ছাড়া আপনি আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ খুলতে হবে না। পারবেন না। আচ্ছা আচ্ছা, মানে অ্যাপেও দেখলাম যে এই ইয়ে করতে হ্যাঁ হয়, হ্যাঁ। সামনে দিয়ে আগে এমনকি তাকাইতে আপনি হয়। ধরেন হ্যাঁ। বিকাশের একটা সার্ভিস নিতে গেছেন, হুম হুম। সেটাও আপনার চোখের, আইরিশ লাগবে। হ্যাঁ, না হলে আপনি সেই সার্ভিসটা পাবেন না। তার মানে হুম হুম আপনার বিকাশের সমস্যা আমি গেছি, হুম হুম হুম। সলভ সার্ভিস হবে আমি না, পাবো না। সলভ হবে না। আপনার জিনিস আপনাকেই যেতে হবে। আচ্ছা আচ্ছা। তার মানে এই এই বিষয়গুলো টোটাল সিকিউরিটির মধ্যে আসছে। হ্যাঁ হ্যাঁ। এখন এরপরেও তো এখন সব হ্যাঁ এখন হ্যাঁ। সিকিউরিটির মধ্যে চলে এসছে। হুম যেহেতু আগে যে সিস্টেম গুলা ছিল সেগুলো আর নাই, হুম হুম এখন সবকিছুই বাঁধনের মধ্যে চলে এসছে। হুম তো হুম। এখন সেই বাঁধনের মধ্যে থাকতে থাকতে এখন দেখা যাচ্ছে যে এই জুয়া পার্টিরা যে আদৌ যে এরা কিভাবে পায় ভাই, আমার এটা আমার আদৌ আদৌ। বোধগম্য না। মানে আচ্ছা। আমি এই লাইনে থাকার পরেও আমার মাথার মধ্যে এটা ঢোকে না হুম হুম যে আসলে এরা কিভাবে এই সিম গুলা পায়। অথচ আচ্ছা। আমরা একটা ব্যবসা করব, একটা হুম হুম সিম নিতে গেলে ধরেন অনেক কাঠখড়ি পোড়াইতে হয়, হুম হুম সিরিয়ালে থাকতে হয়। আজ হুম আমি হুম অ্যাপ্লিকেশন করলে দেখা যায় 2 মাস 6 মাসও লেগে যায় সেই হুম সিমটা অ্যাক্টিভ হতে। হুম। আর এদের সিম দেখা যাচ্ছে আজকে দিল 4 দিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, নাকি এদের কাছে এটা অনেক টাকা থাকে? আল্লাহ জানে, এখন ওরা জানে আর যারা এর সাথে জড়িত তারা জানে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে বিকাশ মানে জুয়ার এজেন্ট যারা আছে তারা তো দেখলাম যে অনেকে আবার বিকাশ এজেন্ট নেওয়ার পরে সেটা আবার ভাড়া দেয়, সিমটা ভাড়া দেয়। তারা মান্থলি কিছু টাকা হুম দেয়। হুম হুম। হ্যাঁ, এভাবেও চালাচ্ছে হয়তো। এবার এবার যে ধরেন আপনার নামে একটা সিম আছে, হুম আপনি হুম সিমটা আপনি মানে একবার লিগাল ভাবে আপনি নিয়েছেন সিমটা, হুম কিন্তু এবার ওই সিমটা আপনি ভাড়া দিছেন, হুম। সিমটা আপনার কাছেই আছে, আচ্ছা। আপনার কাছে ওই 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 টাকায় ঢোকে প্রতিদিন। হুম হুম এবার যখন আপনি মাসে ধরেন 30 লাখ লেনদেন হয়ে গেল, আপনাকে আচ্ছা। মাসে একটা কন্ট্রাক্ট থাকলো যে এই টাকাটা তুমি পাবা, হুম হুম হুম। কারণ ওইটা ওইভাবে ওদের করে। কিন্তু আচ্ছা। বাংলাদেশ ব্যাংক যদি এগুলো আবার দেখে যে কি ব্যাপার, এই সিমটাতে এত লেনদেন কেন, হুম হুম হুম। এগুলা যদি ওরা যদি আবার ভেরিফাই করে। হ্যাঁ। ভেরিফাই করে তাহলে আবার এগুলো ধরে। কিন্তু তারা তো হয়তো দেখা যাচ্ছে সারা বাংলাদেশে 10টা ভেরিফাই করে আর 50টা করে না। আচ্ছা। হুম হুম। মানে একমাত্র তো হুম। বাংলাদেশ ব্যাংকই পারে এগুলাকে নিয়ন্ত্রণ করতে, নিয়ন্ত্রণ কিন্তু করতে। তারাও তো এগুলা করে হুম না। হুম হুম হুম। আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে এই আপনাকে তো আমি গত মাস থেকে বলছি আমার হট সিটে আসার জন্য। তো আপনি বলতেছিলেন যে বড়বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন আছে। নির্বাচনে আপনিও বোধহয় একজন প্রার্থী ছিলেন। কেমন হলো সব মিলায় নির্বাচন? আমি আপনি আমাকে বলছিলেন, কিন্তু মানে সত্যি কথা যেটা, আমি বাজারে আমাদের বড় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ছিল এবং আমি নিজে প্রতিনিধি ছিলাম, হুম, মানে ভোটের প্রার্থী প্রার্থী ছিলাম, ছিলেন। ক্যাশিয়ার পদে ভোট করছিলাম। হুম, আমি ওই কারণে খুব ব্যস্ত ছিলাম, তো হুম, ওই জন্য আমি আসতেও পারিনি, দুঃখিত। তো ভোট দীর্ঘদিন পরে আমাদের বাজারে ভোট হয়েছে। হুম, ধরেন সেই 2018 সালে ভোট হয়েছে, তারপরে আর বাজারে কোনো ভোট হয়নি। হুম, তো বাজারের যারা ভোটার তারা হুম, অনেক খুশি এই ভোটটাতে। হুম, আমি হেরেছি, এটাতে হুম, আমার কোনো দুঃখ নেই, কিন্তু বাজারের ব্যবসায়ীরা খুশি হুম, জি, যে দীর্ঘদিন পরে তারা ভোট দিতে পারলো, তাদের যে হুম, হুম, ভোটের অধিকার, হুম, হুম, যে তারা ভোটের অধিকারটা ফেরত পাইলো, হুম, এইটাতে আমরা খুশি। আমি হেরেছি, তাতে হুম, আমার কোনো আপত্তি নেই, এবং আমি খুশি যে আমি 283টা ভোট পেয়েছি। এই আচ্ছা, 283টা তো ভোটার আমার, তারা হুম, হুম, আমাকে খুব ভালোবেসে ভোটটা দিয়েছে। হুম, 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 আমাকে ভালোবেসে বলে তারা দিয়েছে, নাহলে তো দিত না। হ্যাঁ, তো এই ব্যাপারে আমি যারা বড়বাজার ব্যবসায়ী, যারা সংশ্লিষ্ট যারা সদস্য আছে, সবাইকে
আমি এই ব্যাপারে ধন্যবাদ দিই যারা আমাকে ভোট দিয়েছেন। যদি আমি হেরে গেছি তো আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমরা যে বাজারে ভোটটা করাইতে পেরেছি দীর্ঘদিন পরে, এই জন্য আমি অনেক খুশি। হুম। ব্যবসায়ী যারা সদস্য আছে তারাও অনেক খুশি। আচ্ছা আচ্ছা। আহ, আলহামদুলিল্লাহ সব মিলাই। তো আপনার দর্শকদের প্রতি আপনার কিছু বলার আছে কিনা? আমরা অনুষ্ঠান শেষ করে ফেলেছি। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমি যেসব কথাগুলো বললাম আপনারা, আমি সবকটাই প্রায় ব্যবসায়িক আমার জীবনের সম্বন্ধে বললাম। তো কিছু এর মধ্যে কিছু সচেতনামূলক কিছু জি, ওগুলো কথাবার্তা আছে। আরেকবার বলে দেন, আরেকবার রিপিট তো করে দেন। এই সচেতনতামূলক যে কথাগুলো বললাম, বিশেষ করে বিকাশ, বাংলা লিংক, হুম। অনেক প্রতারক বিভিন্ন ভাবে ফোন দেয় মোবাইলে, যে ভাই আপনার অমুক হয়েছে, আপনি লটারি পেয়েছেন, বা আপনি উপবৃত্তির একটা মেসেজ এসছে, দেখা যাচ্ছে একটা মোবাইলে মেসেজ এসছে উপবৃত্তির, যে আপনি এত টাকা উপবৃত্তি পেয়েছেন। উপবৃত্তিটা কিন্তু এটা হচ্ছে একটা ভুয়া মেসেজ। আর এই মেসেজে এখন একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারটাতে আপনাকে কল দিতে বলে, ওই জন্য ওদের কল দেন। কল দিলেই কিন্তু আপনি ওখানে ওদের সাথে হ্যাক হয়ে গেলেন। আর হ্যাক হওয়া মানে এবার ধরেন, এবার আপনি ওরা যা বলবে আপনি তাই করতে বাধ্য। এই জন্য এইসব কাজ এগুলা করবেন না। কেউ ওটিপি চাইলে ওটিপি দেবেন না। আর নিজে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য, নিজের টাকা সুরক্ষিত রাখার জন্য অবশ্যই পিন নাম্বারটা সেভ রাখবেন, মানে পিন নাম্বারটা গোপন রাখবেন, কাউকে বলবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আবারও পরের সপ্তাহে নতুন দর্শক নিয়ে তার অভিজ্ঞতাগুলো শুনবো। রিপনের কাছ থেকে আমরা অনেক অভিজ্ঞতা শুনলাম, অনেকগুলো কনসার্ন নিয়ে সে কাজ করছে। তার উত্তর উত্তর আরো উন্নতির আশা করি আমি, সে আর বড় হোক। আহ, এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার আসবো নতুন কোনো অতিথি নিয়ে, তার গল্প শুনবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু। আচ্ছা আচ্ছা, হুম। আচ্ছা, ভালো ছিল। হুম? হয়েছে হয়েছে হয়েছে, কথা শেয়ার বলে করে মজা দিই। হয়েছে। হ্যাঁ, দিয়ে শেয়ার করতে।